পরীক্ষায় 40 বছরে আসা কারেকশন এবং এর সাজেশন থেকে বাছাই করা 300 প্রশ্ন আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করব। আজকের পর্বে থাকবে 100 প্রশ্ন। শুরু করছি। দ্য রিচ, এটি যেহেতু হচ্ছে প্লোরাল নাউন, তাই প্লোরাল ভার্ব গ্রহণ করবে, আর প্লোরাল ভার্ব শুধুমাত্র আছে এখানে আর। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। দ্য ডক্টর, এখানে এই 4টা ভার্ব থেকে কোন ভার্বটি হবে? সাধারণত এই পালস জিনিসটা এটাকে ফিল করা যায়, আর ডক্টর যখন পালস দেখে তখন তাকে বলা হয় দ্য ডক্টর টুক মাই পালস অর দ্য ডক্টর ফেল্ট মাই পালস। এখানে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পারবেন যে টু এর নিয়ম। টু এর ক্ষেত্রে প্রথম টু এর পরে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হয়, দ্বিতীয় টু এর পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম হয়। হি ইজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, সে এতই চালাক বা দুরন্দর যে কোনো কিছুই মিস করবে না। এই ক্ষেত্রে বি নম্বর অপশন হবে না, কারণ এখানে নেগেটিভ দরকার নেই। কারেক্ট সেন্টেন্স, রহিম এট অলমোস্ট দ্য হোল ফিশ, অর্থাৎ প্রায় সবটুকু। এই অলমোস্ট শব্দ দিয়ে বোঝায় প্রায় অথবা কাছাকাছি, যেমন রহিম প্রায় পুরো মাছটি খেয়ে নিল। অলমোস্ট শব্দটার পর হচ্ছে নাউন বসে, অর্থাৎ এই অলমোস্ট শব্দটার আগে এট শব্দটা বসবে, অর্থাৎ ভার্ব বসবে। সেই ক্ষেত্রে প্রথম অপশনটাই এখানে সঠিক। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট ওয়ান, এখানে কোনো একটা জিনিস থেকে অন্য আরেকটা জিনিস যখন উৎপাদন হয়, তৈরি হয়, তখন ফ্রম ব্যবহার করা হয়। এখানে যেমন আছে পেপার ইজ মেড ফ্রম উড, কাঠ থেকে পেপার তৈরি হয়। বি নম্বর অপশন এখানে সঠিক। এখানে 4টা সেন্টেন্স আগে খেয়াল করে দেখতে হবে যে আকবর বছরে বছরে জন্মে না। এরকম এক্সাম্পলের ক্ষেত্রে আপনি যদি বলেন অ্যান্ড নজরুল ইজ নট বর্ন ইন এভরি এজ, অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগর ইজ নট বর্ন ইন এভরি এজ, অর্থাৎ এই প্রপার নাউনের পূর্বে কিন্তু এ অথবা অ্যান বসে। অ্যান আকবর ইজ নট বর্ন ইন এভরি এজ এর বাংলা অর্থ হচ্ছে আকবর বছর বছর জন্মে না। রিচের ক্ষেত্রে এটি হচ্ছে প্লোরাল নাউন, আর প্লোরাল নাউনের ক্ষেত্রে অবশ্যই প্লোরাল ভার্ব বসে। প্লোরাল ভার্ব শুধুমাত্র ডি নম্বর অপশনেই আছে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী হয় না। আগের প্রশ্নে যেমন হচ্ছে দ্য রিচ ছিল, এবার হচ্ছে দ্য পায়াস। অবশ্য সব ধরনের ধার্মিক ব্যক্তিকে এখানে বোঝাচ্ছে। দ্য পায়াস আর হ্যাপি, ধার্মিক ব্যক্তিরা সুখী। এই 4টা সেন্টেন্স খেয়াল করলে দেখতে পারবেন যে আমি কিছুটা সুস্থ বা সুস্থতা বোধ করছি, ভালো বোধ করছি, আর কিছুটা এর ইংরেজি হচ্ছে সামওয়াট। আই ফিল সামওয়াট বেটার। আমরা দেখেছি দ্য রিচ, দ্য পায়াস, এবার দেখব দ্য পোর। যেহেতু পোর দিয়ে সকল গরিবদেরকেই বোঝাচ্ছে, অর্থাৎ গরিবরা, দ্য পোর আর বর্ন টু সাফার। এখানে আর কেন হলো? পোর দিয়ে কিন্তু প্লোরাল নাউন বোঝাচ্ছে, অর্থাৎ সকল গরিবদেরকে বোঝাচ্ছে। এখানে দেখবেন গোল্ড শব্দটা আছে। গোল্ড হচ্ছে একটি মেটেরিয়াল নাউন, মেটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তাই এখানে গোল্ড ইজ এ প্রেশাস মেটাল। এই প্রশ্নটি সঠিক উত্তর হবে গোল্ড ইজ এ প্রেশাস মেটাল। মিতা ওয়াজ ড্যাশ ওন্ডেড, অর্থাৎ আহত হয়েছে কিভাবে? মারাত্মকভাবে। আর মারাত্মকভাবে ইংরেজি বোঝাতে ফ্যাটালি শব্দটি ব্যবহৃত হয়। মিতা ওয়াজ ফ্যাটালি ওন্ডেড। এরকম একটা প্রশ্ন দেখেছিলাম টু এর ব্যবহার, অর্থাৎ প্রথম টু এর পরে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বসে, দ্বিতীয় টু এর পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে। হি ইজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, সে এতই চালাক যে কোনো কিছুই বাদ দিবে না। প্যারালেলিজম যদি মেনটেন করতে চান তাহলে হচ্ছে আই হ্যাভ অলরেডি রিড দিস বুক টুয়াইস। আই হ্যাভ অলরেডি রিড দিস বুক টুয়াইস। কিছু কিছু শব্দ আছে ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, এই জিনিসগুলো শব্দের শেষে বসে, অর্থাৎ সেন্টেন্সের শেষে বসে। এক্ষেত্রেও উত্তর হবে বি। সেন্টেন্সের অর্থ যদি আপনি বুঝেন তাহলে এই প্রশ্নটা ধরতে পারবেন। দেখেন স্ট্রেইট অ্যান্ড কার্লি, তাহলে চুলকে বোঝাচ্ছে, এখানে হেয়ার্স, এই হেয়ার্স এরকম কিছু হবে না। হিজ হেয়ার, হেয়ার যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে এই ক্ষেত্রে আবার আরও হবে না, অর্থাৎ ইজ হবে।
হিজ হেয়ার ইজ নট স্ট্রেইট বাট কার্লি, তার চুল মানে সোজা না কিন্তু কোকড়ানো। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে এস বা ইএস যুক্ত হবে। আর্ন পর্যন্ত ঠিক আছে। হি আর্নস $100 আগে অবশ্যই কিন্তু $100 এটে $100 অথবা $100, অর্থাৎ 100। শুধু 100 হলে উত্তর দাঁড়ায় হচ্ছে 100। সে দিনে 100 টাকা উপার্জন করে, এক্ষেত্রে উত্তর হবে হি আর্নস $100 এটে। হি স, এখানে অ্যান হবে না, কারণ হচ্ছে ওয়ান যুক্ত যেই শব্দ আছে ওই শব্দের আগে সবসময় এ বসে, অর্থাৎ ওয়ান এর পূর্বে আর্টিকেল এ বসে, সেক্ষেত্রে উত্তর হবে বি। হি স এ ওয়ান আইড ডিয়ার, এক চোখা হরিণ দেখেছিল। ইকবাল ওয়াজ, এখানে খেয়াল করতে হবে যে একই ব্যক্তি কি পয়েট এবং ফিলোসফার কিনা। একই ব্যক্তি যদি পয়েট এবং ফিলোসফার হয় তাহলে ইকবাল ওয়াজ এ পয়েট অ্যান্ড ফিলোসফার। এক্ষেত্রে এই ফিলোসফারের আগে যদি এ বসে তাহলে কিন্তু দুইটা আলাদা আলাদা ব্যক্তি হয়ে যাবে, একজন পয়েট আর একজন হচ্ছে ফিলোসফার। যেহেতু একই ব্যক্তি তাই এখানে আর এ বসবে না, অর্থাৎ হবে ইকবাল ওয়াজ এ পয়েট অ্যান্ড ফিলোসফার। আমরা দেখেছিলাম দ্য রিচ, দ্য পোর। এখন দেখব হচ্ছে একক ব্যক্তির ক্ষেত্রে কি হয়। যেহেতু এখানে একজন অলস ব্যক্তিকে বোঝাচ্ছে, অলস লোক। অ্যান ইডল ম্যান ক্যান নট প্রসপার ইন লাইফ, অর্থাৎ এ না হয়ে এখানে অ্যান হবে, কারণ হচ্ছে ভাওয়েল আছে। অ্যান ইডল ম্যান ক্যান নট প্রসপার ইন লাইফ। আই স, এই যে ওয়ানের পূর্বে আমরা বলেছি যে এ বসে অ্যান বসে না, সেক্ষেত্রে উত্তর হবে বি। বলেছিলাম যে কোনো বিখ্যাত ব্যক্তির ক্ষেত্রে যদি তুলনার এবং যুগে যুগে বসে না এরকম কোনো সেন্টেন্স হয়, সেক্ষেত্রে অ্যান ওমর খায়াম ইজ রেয়ারলি বর্ন, এখানে হতে পারে নজরুল ইজ রেয়ারলি বর্ন, রবীন্দ্রনাথ ইজ রেয়ারলি বর্ন, বা কোনো পলিটিক্যাল লিডারের কথাও এখানে বলা হতে পারে। সেন্টেন্সের প্রথমেই আমরা দেখে ফেলেছি যে এটা হচ্ছে পদ্মা বা মেঘনা বা যমুনা। এরকম যদি পদ্মা, মেঘনা, যমুনা এগুলো হচ্ছে প্রপার নাউন, এর পূর্বে কিন্তু আর্টিকেল দা বসে। দ্য মেঘনা ইজ এ বিগ রিভার, বাংলাদেশের দীর্ঘতম এবং প্রশস্ততম নদী কিন্তু মেঘনা। এয়ারপোর্ট, বোঝা যাচ্ছে যে এখানে বিজি প্লেস। এয়ারপোর্টকে যেহেতু নির্দিষ্ট করে বলা হচ্ছে তাহলে এখানে এর আগে দা বসবে। দ্য এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস। আবার এখানে যেমন ডগকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাই দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল। মিথ্যা বলো না, সেক্ষেত্রে এর উত্তর হবে ডোন্ট টেল এ লাই, মিথ্যা বলো না। হাঁটতে যাওয়ার ক্ষেত্রে সাধারণত হয় গো আউট ফর এ ওয়াক, অর্থাৎ হাঁটতে যাওয়া। লেট আস গো আউট ফর এ ওয়াক, এখানে এ জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। লেট আস গো ফর এ ওয়াক। আর প্রিপোজিশন আউট তো অবশ্যই মনে রাখতে হবে, গো আউট ফর এ ওয়াক। ফ্লাওয়ার যেহেতু এখানে নির্দিষ্ট, দ্য ফ্লাওয়ার ইজ এ গিফট অফ নেচার, দ্য ফ্লাওয়ার ইজ এ গিফট অফ নেচার। পুরো ক্লাসের মধ্যে যদি তুলনা করা হয় যে সে সবার সেরা, সেই ক্ষেত্রে কিন্তু বেস্ট শব্দটা ব্যবহার। বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির আগে অবশ্যই দা বসে। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, আপনার দেখতে হবে এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ আছে, সেটা হচ্ছে সিনিয়র। সিনিয়র, জুনিয়র, ইনফিরিয়র, সুপিরিয়র, আলটেরিয়র, প্রিফার, এই যে শব্দগুলো, ল্যাটিন শব্দগুলো, এই শব্দগুলোর পরে সবসময় প্রিপোজিশন হিসেবে টু বসে। সিনিয়র টু, জুনিয়র টু, ইনফিরিয়র টু, সুপিরিয়র টু, প্রিফার টু, এগুলোর পরে টু প্রিপোজিশন বসে, তুলনা অর্থ বোঝায়। আপনি যদি এখানে সেন্টেন্সটা পড়েন তাহলে বুঝতে পারবেন যে কোনো একটা দেশ নতুন কোনো বাণিজ্যিক পলিসি গ্রহণ করেছে, আর গ্রহণ করার যে শব্দটা সেটা আপনার জানতে হবে। এর হচ্ছে অ্যাডপ্ট থেকে অ্যাডপ্টেড, অর্থাৎ দ্য কান্ট্রি হ্যাজ অ্যাডপ্টেড এ নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি। অ্যাডপ্টেড বানানটা খেয়াল করে দেখেন, অ্যাডাপ্টেড কিন্তু হবে না, অ্যাডপ্টেড।
এখানে একটা নিয়ম আছে, এটা হচ্ছে উড বেটার অথবা হ্যাড বেটার যখন কোনো সেন্টেন্সে থাকবে তখন এরপরে আর টু দেওয়ার দরকার নাই। ইনফিনিটিভ টু এটা উজ্জ থাকে, অর্থাৎ উড বেটারের পরে ভার্বের বেস ফর্ম হয়। সেক্ষেত্রে ইউ উড বেটার গো হোম, এই উত্তরটি সঠিক হবে। উড বেটার, উড রাদার, হ্যাড বেটার এগুলোর পরে ভার্বের বি ওয়ান বা ভার্বের বেস ফর্ম বসে। কোনো রুটিন ওয়ার্ক যেটা আপনি প্রতিদিনই করেন সেরকম কোনো জিনিস বোঝাতে ইউজ টু ব্যবহৃত হয়। আর ইউজ টু যখন থাকবে এরপর ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। যেমন এখানে আই ইউজ টু গেট আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ প্রতিদিন সকালেই কিন্তু আপনি সকালে ঘুম থেকে ওঠেন, এটা বোঝানো হচ্ছে। প্রতিদিন যদি আপনি বিকালে হাঁটতে যান সেই কাজের ক্ষেত্রে আপনার ইউজ টু ব্যবহৃত, অর্থাৎ অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহৃত হয়। আই হ্যাভ নো প্যান টু রাইট, অর্থাৎ আমার লেখার কোনো কলম নেই, সেক্ষেত্রে বোঝাতে হলে আই হ্যাভ নো প্যান টু রাইট উইথ, লেখার ক্ষেত্রে রাইট উইথ ব্যবহৃত হয়। তাহলে বোঝা যাচ্ছে কিছু জিনিস কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, এটা বেসিক হিসেবে মুখস্থ করে রাখতে হবে। যেমন উড থেকে যখন পেপার হয়, একটা থেকে আরেকটা তৈরি হয়, তাহলে হবে পেপার ইজ মেড ফ্রম উড। তাহলে এই ক্ষেত্রে কি হবে? আগেরটা তো একটা থেকে আরেকটা রূপান্তর, একটা কাঠ থেকে আমি পেপার তৈরি করলাম, এবার তো কাঠ থেকে কাঠই। যেমন দেখেন চেয়ার, চেয়ার কিন্তু কাঠের, আবার উডও কিন্তু কাঠ। তাহলে বোঝা যাচ্ছে এই ক্ষেত্রে আবার মেড অফ ব্যবহৃত হবে। দ্য চেয়ার ইজ মেড অফ উড, যেহেতু উপাদান একই রকম, একটা থেকে আরেকটা রূপান্তর হয়নি। উই রাইট, রাইট ইন ইঙ্ক এর অর্থ হচ্ছে কালি দিয়ে লেখা, রাইট ইন ইঙ্ক। অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স বের করতে হবে। এখানে যে প্রত্যেকটা জায়গায় ইনফর্ম শব্দটা আছে, এই ইনফর্মের পরে প্রিপোজিশন হিসেবে অফ ব্যবহার করা হয়, যার অর্থ হচ্ছে কাউকে তথ্য দেওয়া। তাহলে আই শ্যাল ইনফর্ম ইওর ফাদার অফ দিস ম্যাটার অর সামথিং হতে পারে, অর্থাৎ এই ইনফর্মের পর প্রিপোজিশন হিসেবে অফ ব্যবহৃত হবে। সে কি তোমার কাছ থেকে বিদায় নিয়েছিল? ডিড হি টেক লিভ, এই লিভের পরে সবসময় অফ ব্যবহার করা হয়, যার অর্থ হচ্ছে বিদায় নেওয়া বা কাউকে ছেড়ে যাওয়া। ডিড হি লিভ অফ ইউ, টেক লিভ অফ ইউ। ডো ডিড ডাজ এরপর যখন কোনো ভার্ব আসবে ওই ভার্ব সবসময় ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম। অ্যাম্বিশাস, এই অ্যাম্বিশাস শব্দের অর্থ হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। হি ইজ অ্যাম্বিশাস অফ ফেম, এখানে খ্যাতির জন্য উচ্চাকাঙ্ক্ষা বোঝাচ্ছে, অ্যাম্বিশাস অফ ফেম। ভোট দেওয়ার ক্ষেত্রে কাস্ট শব্দটি ব্যবহার করা হয়। কাস্ট শব্দের অর্থ হচ্ছে ভোট দেওয়া। হি কাস্ট হিজ ভোট ফর ইউ, এখানে কাস্টেড শব্দটা হবে না। আর ভোট দেওয়ার ক্ষেত্রে অফার শব্দও হয় না, ড্রপ শব্দও হয় না। হি কাস্ট হিজ ভোট ফর ইউ। কাম অ্যাট 9 o'clock, এখানে দেখতে হবে এই ফ্রাইডে যেহেতু দিনের আগে সবসময় অন ব্যবহার করা হয়। কাম অ্যাট 9 o'clock অন ফ্রাইডে। ফাইন্ড দ্য কারেক্ট ইউজ অফ উইথ শব্দটা সঠিকভাবে ব্যবহার হয়েছে নিচের কোনটিতে? দ্য টিচার ওয়াজ ট্র্যাম্বলিং উইথ রেজ শব্দের অর্থ হচ্ছে প্রচণ্ড রাগ, অর্থাৎ তিনি রাগে ফুলে ফেপে উঠেছিলেন এরকম। দ্য টিচার ওয়াজ ট্র্যাম্বলিং উইথ রেজ। নিচের কোনটি সঠিক বাক্য নয়, অর্থাৎ ভুল বাক্য? এখানে যেমন রয়েছে গো টু হোম, গো এর পরে হোমের আগে হচ্ছে প্রিপোজিশন বসে না, গো হোম হওয়ার কথা ছিল, তাই এটাই হচ্ছে এখানে ভুল। আমি তার কাছে বইটা রেখেছিলাম, কারো কাছে কোনো কিছু রাখার ক্ষেত্রে লিভের পরে উইথ ব্যবহার করা হয়। আই লেভ দ্য বুক উইথ হিম, আই লেভ দ্য বুক উইথ হিম, আমি তার কাছে বইটা রেখেছিলাম। এখানে যে নিয়মটা সেটা হচ্ছে আমরা বলেছিলাম ডো ডিড ডাজ যখন কোনো সেন্টেন্সে থাকবে তারপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে। যেহেতু ভার্বের বেস ফর্ম হবে তাহলে এই অকার্ড এই জিনিসগুলো হচ্ছে ভুল হিসেবে দেওয়া আছে, তাই এখানে উত্তর হবে ডিড এনিথিং অকার দেয়ার, সেখানে কি কোনো কিছু ঘটেছিল? একই রকমভাবে আপনি যদি ডাজের নিয়ম দেখেন তাহলে ডাজ এর পর সবসময় ভার্বের বেস ফর্ম হবে। ভার্বের বেস ফর্ম কিন্তু এই যে হ্যাজ, এটা বাদ, এটা বাদ।
আর এইখানে খেয়াল করে দেখেন এই হি এর সাথে কিন্তু ডো হয় না, হি এর সাথে হয় ডাজ। সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে বি নম্বর অপশন, ডাজ হি হ্যাভ এ হাউস। আনলেসের সাথে কখনো ক্লজগুলো নেগেটিভ হয় না, কারণ আনলেস নিজেই নেগেটিভ। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল ফেল। অর্থাৎ কঠিন পরিশ্রম না করলে বা কঠোর পরিশ্রম না করলে তুমি ফেল করবে। আই আক্স জাভেদ ইফ, ইফের পরে হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট আর এর আগে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সেক্ষেত্রে দেখেন ইফের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট আছে শুধুমাত্র বি নম্বর অপশনে। আগের প্রশ্নটার মতোই প্রায় একই রকম, হি আস্কড মি ইফ আই হ্যাড পাস্ট, অর্থাৎ ইফের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। বলেছিলাম যে ডো ডিড ডাজ এরকম যদি থাকে তাহলে এরপর ভার্বের বেস ফর্ম হবে। ভার্বের বেস ফর্ম শুধুমাত্র সি নম্বর অপশনে আছে, বাকি কোনোটার মধ্যে ভার্বের বেস ফর্ম নেই, তাই সঠিক উত্তর হবে সি, ডিড দে রাইট বুকস। এই সেন্টেন্সটার ক্ষেত্রে খেয়াল করে দেখেন প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কিন্তু ইয়েট শব্দটা আছে। ইয়েট থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন শুধুমাত্র এখানেই আছে। যেমন হ্যাভ আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট, তুমি কি কাজটা শেষ করেছ? হি ডিসকারেজেস মি ড্যাশ বরোয়িং, অর্থাৎ ঋণ করা থেকে বিরত রাখা বা ঋণ করা থেকে নিরুৎসাহিত করার ক্ষেত্রে কোনো কিছু থেকে হতে থেকেছে এরকম যদি হয় তাহলে হচ্ছে ফ্রম ব্যবহৃত হয়। হি ডিসকারেজেস মি ফ্রম বরোয়িং, ঋণ থেকে তিনি আমাকে গ্রহণ করতে বাধা দিলেন বা নিরুৎসাহিত করলেন। এখানে চারটা সেন্টেন্সে খেয়াল করে দেখেন কিন এর পর অন আছে, কিন এর পর হচ্ছে অন আছে। কিন অন এর বাংলা অর্থ হচ্ছে আগ্রহী, অর্থাৎ আমরা জানি টু ছাড়া বাকি যে প্রিপোজিশনগুলো আছে এরপরে যদি কোনো ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এক্ষেত্রে এই সি নম্বর অপশনটা সঠিক, কারণ এখানে কিন অন একটা প্রিপোজিশনের পরে আরেকটা প্রিপোজিশন দেওয়ার দরকার নাই, সেক্ষেত্রে এটা ভুল। অনের পরে হচ্ছে শুধুমাত্র ভার্বের বেস ফর্ম আছে, এটা ভুল, এর সাথে আইএনজি যুক্ত হয় নাই। এখানে দেখেন ডবল প্রিপোজিশন হয়েছে, এটারও দরকার নেই। আই উইশ, কোনো সেন্টেন্সে যদি আই উইশ থাকে তাহলে এরপরে যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টের পরে সবসময় ওয়ার ব্যবহৃত হবে। সেক্ষেত্রে উত্তর সঠিক হচ্ছে বি, আই উইশ আই ওয়ার ইন ইউর শোজ। এটা হচ্ছে ওয়ান অফের নিয়ম। ওয়ান অফ যদি কোনো সেন্টেন্সে থাকে এরপরে যে নাউনটা আছে ওই নাউনটা হচ্ছে প্লোরাল হবে, যেমন নাউনটা প্লোরাল আছে, তবে ভার্বটা প্লোরাল হবে না, ভার্বটা হবে সিঙ্গুলার। সেক্ষেত্রে উত্তর হবে সি, ওয়ান অফ মাই আঙ্কেলস ইজ এ লয়ার। আবারও বলছি, ওয়ান অফের পরে যেই নাউনটা থাকবে, যেমন এখানে নাউনটা এটা হবে প্লুরাল কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। এখানে মূল শব্দটা হচ্ছে সিনারি। সিনারি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, সেই ক্ষেত্রে হচ্ছে আনকাউন্টেবল নাউন কিন্তু প্লুরাল হয় না, তাই এই দুইটা বাদ। সিনারি অফ রাঙ্গামাটি, যেহেতু সিনারি সিঙ্গুলার আনকাউন্টেবল, সিঙ্গুলার ভার্ব হবে, প্লুরাল ভার্ব হবে না, এটাও বাদ। উত্তর হবে ডি, সিনারি অফ রাঙ্গামাটি ইজ বিউটিফুল। আমরা পড়েছি কোনো সেন্টেন্সে যদি আই উইশ থাকে তারপরে যে সাবজেক্টটা থাকবে এরপরে ওয়ার ব্যবহৃত হবে, শুধুমাত্র ওয়ার একটা অপশনই আছে, সেটা হচ্ছে সি। কারেক্ট সেন্টেন্স বের করতে হবে, এক্ষেত্রে চারটা সেন্টেন্সও কিন্তু পড়াশোনা করতে হয়। সেই ক্ষেত্রে দেখেন এভরি, এভরি এর পরে সবসময় সিঙ্গুলার ভার্ব হয়, স্টুডেন্টস হবে না। 10 কিলোমিটার, যেহেতু এটা একক, এই ক্ষেত্রে হচ্ছে সিঙ্গুলার ভার্ব হবে, আর হবে না। 2/3, 2/3 হবে, যেহেতু এখানে স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, তাই এটাও এখানে ভুল। অল দ্য ইনফরমেশন, যেহেতু ইনফরমেশন হচ্ছে সিঙ্গুলার এবং আনকাউন্টেবল নাউন, এর সাথে ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে, উত্তর হবে ডি। সেন্টেন্সটা দেখলে বোঝা যাচ্ছে তুমি কি তার সাথে দেখা করেছিলে। ডিড ইউ, ডিডের পরে আমরা জানি যে ভার্ব আসলে ভার্বের সাথে কোনো সময় হচ্ছে কিছু যুক্ত হয় না, অর্থাৎ ভার্বের B1 ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। এই চারটা অপশনে কিন্তু ভার্বের বেস ফর্ম আছে, তাহলে আমরা কি করব, দেখব যে আসলে পরে কি আছে। ভিজিট, অর্থাৎ কারোর সাথে দেখা করার ক্ষেত্রে কিন্তু গিভ, টেক, পারমিট এরকম কিছু হয় না, সেখানে হয় ডিড ইউ পে হিম এ ভিজিট, তুমি কি তার সাথে দেখা করেছিলে। সো আমাদের কিন্তু অর্থগুলোও জানতে হবে। এখানে দেখতে হবে, দেখেন
গুড বাই আছে, গুড বাই আছে প্রত্যেকটা ক্ষেত্রে। কাউকে বিদায় জানানোর ক্ষেত্রে কিন্তু গেভ, টোল্ড, উইশ এগুলো হয় না। হয় কি, হি বেড মি গুড বাই, হি বেড মি গুড বাই। বেড মানে হচ্ছে বিদায় জানানো। এখানে দেখেন সময় জানানোর ক্ষেত্রে বোঝানো হচ্ছে আপনি যদি যদি সময় বলার ক্ষেত্রে আপনি 15 মিনিটের ক্ষেত্রে এ কোয়ার্টার ব্যবহৃত হয়, শুধু কোয়ার্টার না, অথবা 15+10 এরকম কিছু বলে না, এ কোয়ার্টার ব্যবহৃত হয় 15 মিনিট বলতে। ইট ইজ এ কোয়ার্টার পাস্ট 10, যার বাংলা অর্থ হচ্ছে এখন 10:15 বাজে। আমরা বলেছিলাম দেখা করার ক্ষেত্রে বা কোনো কিছু দেখতে যাওয়ার অর্থ হচ্ছে পে এ ভিজিট হয়ে থাকে। সেক্ষেত্রে দেখেন এখানে উই পেইড এ ভিজিট টু হিজ ভিলেজ। 4টা সেন্টেন্স যদি আপনি পড়েন তাহলে এর অর্থ দাঁড়াবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আর সন্দেহের ক্ষেত্রে কখনো প্লেস, স্পেস অথবা এরিয়া হয় না। দেয়ার ইজ নো রুম ফর ডাউট ইন ইট। এই সেন্টেন্সটা খেয়াল করে দেখেন, কারেক্ট সেন্টেন্স যখন বের করতে হয় তখন কিন্তু আপনার 4টা অপশনে কী কী ভুল আছে সেগুলোও বের করতে হয়। যেমন টাইপ অ্যান্ড টাইড, এটা হবে ওয়েট ফর নান। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তারপরে আছে আই ইউ অ্যান হাবিব। আই মানে 1, ইউ মানে 2, হাবিব মানে হচ্ছে থার্ড পারসন যেহেতু সিঙ্গুলার, অর্থাৎ 1, 2, 3 শুধুমাত্র অপরাধ যখন স্বীকার করে তখনই ব্যবহৃত হয়। সো এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। সঠিক আছে আইদার হি অর হিজ ব্রাদার ইজ গিলটি, অর্থাৎ অরের পরে যেই সাবজেক্টটা আছে এটা যেহেতু সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, উত্তর হবে সি। একটু আগে আমরা দেখলাম টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নো ম্যান অর নাট, সেই ক্ষেত্রে শুদ্ধ বানান বের করতে বলা হয়েছে, বি নম্বর অপশন সঠিক। আই সাফার, এখানে শুদ্ধ বাক্য বের করতে হবে আই সাফার্ড ফিভার ফর এ উইক। ফর এ উইক যেহেতু আছে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার কথা ছিল, আই হ্যাভ বিন সাফারিং হওয়ার কথা ছিল, তাই এটা ভুল। শি ফাউন্ড দ্য বয় ক্রাইং, এখানে খেয়াল করে দেখেন একটা ভার্ব আছে, দ্বিতীয় ভার্ব যখন আসছে তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটা তাহলে সঠিক ধরা যায়। তারপরে লেট ইউ অ্যান্ড হি বি উইটনেসড হবে। রহিম প্লে, রহিম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর সাথে এস যুক্ত হবে, রহিম প্লেস এভরি ডে, তাহলে বোঝা যাচ্ছে এখানে সঠিক উত্তর হচ্ছে বি নম্বর অপশন। এই সেন্টেন্সগুলো খেয়াল করে দেখেন, শুদ্ধ বাক্য বের করতে হবে। আই ফিল হাংরি, সিম্পলি চিন্তা করবেন, শুধুমাত্র অতিরিক্ত শব্দ ব্যবহার করে সেটার মধ্যে রিডান্ডেন্সি নিয়ে আসার কোনো দরকার নাই। তারপরে এই জিনিসগুলো দেখেন, এই যে আই ফিল মাই সেলফ, এটা হচ্ছে একটা রিডান্ডেন্সি। আই এম এ ম্যান অফ ওয়ার্ড, এখানে ওয়ার্ড হবে, ওয়ার্ডস হবে না। দ্য শিপস হয় না সাধারণত, শিপ বহুবচনেও শিপ হয়, যেমন হচ্ছে ডিয়ার, DEER, ডিয়ার মানে হরিণ, এটা কিন্তু বহুবচনেও ডিয়ার হয়, এর সাথে এস যুক্ত হয় না। টু এর নিয়মটা আমরা অলরেডি জেনে গেছি। টু প্রথম টু এর পরে হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, দ্বিতীয় টু এর পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম হয়। হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট। আমরা কিন্তু সিনিয়র, জুনিয়র, ইনফিরিয়র, সুপিরিয়র, প্রিফার এই জিনিসগুলোর পরে যে টু বসে সেটাও জেনে গেছি অলরেডি, কারণ আগে একটা এক্সাম্পল দেখেছি। আই এম সিনিয়র টু ইউ বাই 3 years, 3 বছরের বড়। শুদ্ধ বাক্য বের করতে হবে, আপনারা দেখবেন যে যেটা সবচেয়ে কমন সেটার দিকে একটু তাকানোর চেষ্টা করবেন। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, দুইটা ভিন্ন জিনিস যখন হবে তখন কিন্তু বহুবচন, অর্থাৎ ভার্বটাও বহুবচন হবে। আবার আমরা যখন বলি স্লো অ্যান্ড স্টেডি তখন কিন্তু উইন্স হয়, উইন্স দ্য রেস, অর্থাৎ একই জিনিস বোঝায়। ইউর ওয়েটিং ইজ ইম্পসিবল টু রিডিং, রিডিং তো আর ওয়েটিং তো রিডিংয়ের সাথে সম্পর্কিত না, রাইটিং হয়তো বা রিডিংয়ের সাথে সম্পর্কিত। এখানে দেখেন ইউর রাইটিং ইজ ইম্পসিবল টু রিড আছে, টু এরপর হচ্ছে সবসময় ইনফিনিটিভ, টু এর পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে, ইম্পসিবলের পরে হচ্ছে টু বসে। এখানে যদি আপনি ফর বসান তাহলে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, সেক্ষেত্রে কিন্তু এটা ভুল, অর্থাৎ একটা অপশনই বাকি থাকে, সেটা হচ্ছে সি, এটা সঠিক। ইম্পসিবল টু ইনফিনিটিভের পরে ভার্বের বেস ফর্ম। পরীক্ষায় অংশগ্রহণ করার ক্ষেত্রে হচ্ছে অ্যাপিয়ার অ্যাড ব্যবহৃত হয়, প্রিপোজিশন অ্যাড। অ্যাপিয়ারের সাথে অ্যাড যখন ব্যবহার করা হয় তখন তার অর্থ হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করা, অর্থাৎ টু পার্টিসিপেট ইন অ্যান এক্সামিনেশন, হি অ্যাপিয়ার্ড অ্যাট দ্য এক্সামিনেশন। আর নর্মালি অ্যাপিয়ার শব্দের অর্থ হচ্ছে দৃশ্যমান হওয়া।
যেহেতু অনেক অনেক প্রশ্ন, সাধারণত এই কারেকশনের মধ্যে ইংলিশ কারেকশন খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, তাই এই পর্বগুলো চলমান থাকবে। সে পর্যন্ত স্বপ্নের স্কুলের সাথেই থাকুন।